দর্শক সবাইকে আমন্ত্রণ। নিউজ 24 সকাল 9টার বিরতিহীন সংবাদ আপনাদের সঙ্গে। পুরো সংবাদ জুড়ে আছে আমি তামিমুর রহমান তন্ময়। খুন, ধর্ষণ থেকে প্রতারণা, স্বাভাবিক সময়ে যা ঘটত করোনাকালীন অস্থিতিশীলতায় তা যেন আরো লাগামহীন হয়ে উঠেছে। অস্বাভাবিকতায় মানুষ হয়ে উঠেছে বেপরোয়া। লোভে কেউ কেউ করছেন খুন, ধর্ষণ কিংবা প্রতারণা। বিপরীতে সর্বস্ব হারিয়ে প্রতারিত আর ভাগ্য বিড়ম্বিত হচ্ছেন কেউ কেউ। ফখরুল ইসলামের রিপোর্টে বিস্তারিত। মহামারী করোনায় বিচ্ছিন্ন বন্দি দশায় যখন দেশ, তখন ধকল সামলাতে মাঠে তৎপর রাষ্ট্রীয় আইনশৃঙ্খলা বাহিনীও। এই সময় সমাজ বিচ্ছিন্ন বন্দি মানুষের কারো কারো হিংস্রতা ছাড়িয়েছে সব মাত্রা। দেশের বিভিন্ন প্রান্তে ঘটেছে একের পর এক খুন ও হত্যার ঘটনা। মাথাচাড়া দিয়ে ওঠে কিশোর গ্যাংও। করোনাকালে সিলেট থেকে নোয়াখালী দেশ জুড়ে একের পর এক ধর্ষণের ঘটনায় তোলপাড় তৈরি হয় সমাজে। প্রতিবাদী হয় সামাজিক মানুষ। এই কিশোরীরা বের হতে পারছে না, তাদের হাতে কোনো কাজ নাই, দেখা যাচ্ছে ঘরের ভেতরে ধর্ষণ বেড়ে যাচ্ছে। শুধু ধর্ষণ নয়, করোনার বেকারত্বে কেউ আশ্রয় নিয়েছে প্রতারণার, আর প্রতারণার খপ্পরে সর্বস্ব হারাচ্ছেন কেউ কেউ। 500 টাকা চাইছিলাম, তারপর কি দেখা হবে আজকে। সামাজিক যোগাযোগ মাধ্যম সহ সর্বত্র প্রতারণার কৌশল অবাক করেছে দেশবাসীকে। বেশ কিছু সংখ্যক মানুষ কর্মহীন হয়ে যাওয়ার কারণে অপরাধ প্রবণতা বেড়ে গেছে এবং এই ধরনের অপরাধকে রুখার জন্য আমরা সবচেয়ে বেশি নজরদারি করেছি বিভিন্ন ধরনের সামাজিক যোগাযোগের মাধ্যমগুলোতে। বিশেষত সাইবার মনিটরিং সেল কাজ করছে যাতে অপরাধকে নিয়ন্ত্রণে রাখা যায়। ডিএমপির তথ্য বলছে শুধু রাজধানীতেই গেল বছর খুনের মামলা হয়েছে 219টি, নারী শিশু নির্যাতনের 2198টি, অপহরণের 44, অস্ত্র বিস্ফোরক সহ সব মিলিয়ে মামলা হয়েছে 12,846টি। আইন ও সালিশ কেন্দ্র বলছে সারা দেশে শুধু শিশু ধর্ষণের ঘটনা ঘটেছে 1718টি। বিশ্লেষকরা বলছেন অপরাধ নিয়ন্ত্রণে সামাজিক সচেতনতার পাশাপাশি নজর দিতে হবে কর্মসংস্থানের দিকেও। মানসিক প্রবলেমগুলোই যখন আসলে আনঅ্যাড্রেস থাকছে, মানুষের মধ্যে যখন অ্যাগ্রেসিভনেস অথবা এই নেগেটিভ ইমোশনগুলো বেড়ে যাচ্ছে, তখন কিন্তু আসলে মানুষ বিভিন্ন ধরনের ভায়োলেন্ট বিহেভিয়ারে বা ডেভিয়েন্ট বিহেভিয়ারে আসলে জড়িয়ে যাচ্ছে। যে আমাদের সামাজিক যে ইনস্টিটিউশনগুলো রয়েছে, পরিবার, স্কুল, কলেজ, নেইবারহুড, কমিউনিটি, এরা যদি ঠিক মতো কোঅর্ডিনেটেড ওয়েতে কাজ করে আর সামাজিকভাবে যদি আমাদের নজরদারিটা আমরা বাড়াতে পারি, তাহলে আমার মনে হয় পুলিশের উপরে অনেকখানি চাপ কমে যায় এবং কোনো একটা অপরাধ হওয়ার আগেই কিন্তু সেই অপরাধটাকে প্রতিরোধ করা সম্ভব। একই সাথে নিয়ন্ত্রণের পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনীকে নিতে হবে নানা প্রতিরোধমূলক ব্যবস্থা। ফখরুল ইসলাম, নিউজ 24, ঢাকা। গুজবে কান না দিয়ে করোনা ভ্যাকসিন নিতে সবাইকে আহ্বান জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক নাসিমা সুলতানা। শুক্রবার দুপুরে স্বাস্থ্য অধিদপ্তর থেকে নিজ কার্যালয়ে আহ্বান জানান তিনি। বলেন, রোববার থেকে টিকা দেয়া নিশ্চিত করতে এরই মধ্যে সব ধরনের প্রস্তুতি শেষ করা হয়েছে, আর দুপুর পর্যন্ত টিকা নিতে নিবন্ধন করেছেন প্রায় 2.5 লাখ মানুষ। নাইম আল জিকর প্রতিবেদনে বিস্তারিত। রোববার দেশ জুড়ে শুরু হতে যাচ্ছে করোনা টিকাদান কর্মসূচি। শেষ সময়ে ব্যস্ত সময় পার করতে দেখা যায় স্বাস্থ্য বিভাগ সহ সংশ্লিষ্টদের। প্রস্তুতির অংশ হিসেবে শুক্রবার সকালে রাজধানীর তেজগাঁও ইপিআর সেন্টার থেকে টিকা ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের কাছে তুলে দেওয়া হয়। 5টি বিভাগের জন্য বরাদ্দ 2,52,000 ডোজের মধ্যে প্রথম পর্যায়ে তাদেরকে 32,000 ডোজ টিকা বুঝিয়ে দেয় স্বাস্থ্য বিভাগ। রেজিস্ট্রেশনের মাধ্যমে অগ্রাধিকার ভিত্তিতে যারা আমাদের এই কোভিড ভ্যাকসিনেশনটা পাবে, সেটার এই ইয়াটার জন্যই আজকে এখান থেকে আমরা এই ভ্যাকসিনটা নিয়ে যাচ্ছি আর কি। এটা এমন একটা টিকা, আমি যদি আজকে আমি নেই, আপনাকে যদি না দিই, তাহলে কিন্তু কোনো লাভ হবে না। যতক্ষণ না পর্যন্ত আমরা একটা জনগণের বা জনসংখ্যার একটা বড় অংশকে টিকা দিতে না পারবো, এটা আমি একা নিয়ে আপনি একা নিয়ে দেশকে রক্ষা করতে পারবেন না। গুজবে কান না দিয়ে সবাইকে টিকা নেওয়ার আহ্বান জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক নাসিমা সুলতানা। এই অসংক্রামক ব্যাধিতে ভুগছেন কিন্তু এটা নিয়ন্ত্রণে আছে। তাদের যদি রক্তচাপ নিয়ন্ত্রণে থাকে, তাদের ডায়াবেটিস নিয়ন্ত্রণে থাকে, কোনো জটিলতা যদি তাদের না থাকে, কিডনির অসুখে ভুগলেও যদি জটিলতা না থাকে, নিয়ন্ত্রণে থাকে, তাহলে এই ভ্যাকসিনটা অবশ্যই নিতে পারবেন। সুরক্ষা অ্যাপ সম্পর্কিত এক প্রশ্নের জবাবে তিনি বলেন, এই অ্যাপ কবে গুগল প্লে স্টোরে আসবে তা এখনো অনিশ্চিত। গুগল অ্যাপে যেটা আসার কথা ছিল সেটা এখনো আসেনি এবং এটা এখন একটু অনিশ্চয়তার মধ্যে পড়েছে। নাইম আল জিকো, নিউজ 24, ঢাকা। এদিকে দেশে করোনা ভাইরাস আরও 7 জনের মৃত্যু হয়েছে। এই নিয়ে মোট প্রাণহানি 8,182 জনে দাঁড়িয়েছে। 24 ঘন্টায় নমুনা পরীক্ষা হয়েছে 15,566টি, এর মধ্যে শনাক্ত 435 জন।
এ পর্যন্ত মোট শনাক্তের সংখ্যা দাঁড়ালো 5,34,37,465 জন। একদিনে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন 507 জন। সুস্থ রোগীর মোট সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 4,82,424 জনে। রাজধানীবাসীকে যানজট থেকে মুক্ত করতে আসছে সার্কুলার ট্রেন। 81 কিলোমিটার এই ট্রেন চলবে রাজধানীর চারপাশ দিয়ে। এর মধ্যে খসড়া সম্ভাব্যতা যাচাই প্রতিবেদন জমা হয়েছে। রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন জানান, সার্কুলার ট্রেন চালু করতে পারলে নগরবাসী পাবে যানজট থেকে স্বস্তি। 2028 সালে রাজধানীবাসীকে এই ট্রেনের সুবিধা দিতে চায় রেল মন্ত্রণালয়। তৌফিক মাহমুদ মুন্নার বিশেষ প্রতিবেদন। রাজধানী ঢাকা আর যানজট একে অন্যের পরিপূরক শব্দ। এই যানজটের কারণে মেগাসিটি ঢাকায় বসবাসরত ও আসা যাওয়া করা নাগরিকদের হাজার হাজার কোটি টাকার কর্মঘণ্টা প্রতিদিন নষ্ট হচ্ছে। নগরবাসীকে এই যানজট থেকে মুক্তি দিতে নতুন প্রকল্প হাতে নিয়েছে সরকার। সার্কুলার ট্রেন নামে এ প্রকল্পের পরামর্শক প্রতিষ্ঠান সার্কুলার রেল লাইন টঙ্গী থেকে শুরু হয়ে পুরো ঢাকা ঘুরে আবার ইসলাম মাঠে এসে শেষ হবে। এর মধ্যে সদরঘাট, কামরাঙ্গীরচর ও সিদ্ধিরগঞ্জ স্টেশন হবে আন্ডারগ্রাউন্ড। প্রতিবেদন অনুযায়ী রেল লাইনের দৈর্ঘ্য হবে 81 কিলোমিটার, যার মধ্যে 9.9 কিলোমিটার হবে মাটির নিচ দিয়ে, বাকি 70.99 কিলোমিটার হবে এলিভেটেড। স্টেশনগুলোর মধ্যে 12টি হবে ট্রান্সফার স্টেশন ও 11টি ট্রানজিট স্টেশন। এই রেলপথের সম্ভাব্য ব্যয় ধরা হয়েছে $780 কোটি 30 লাখ, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় 71,000 কোটি টাকা। রাজধানীতে এমন প্রকল্প চ্যালেঞ্জ হলেও সকলের সাথে সমন্বয় করেই বাস্তবায়ন করার কথা বললেন রেলমন্ত্রী। আমাদের যে বন্যা নিয়ন্ত্রণ যে বাঁধের যে পরিকল্পনা, সেটাকে ঘিরেই কিন্তু অল্প কিছু হয়তো জমি আমাদের অধিগ্রহণ করতে হবে, কিন্তু মূলত কিন্তু এই ইয়েটা এবং আমাদের এই সার্কুলার যে রেলপথটি, এটি আমরা এলিভেটেড করছি তার সিংহভাগেই। তাহলে উপর দিয়ে যদি যায় তাহলে নিচে সড়ক থাকলো, বাঁধ থাকলো এবং আমাদের ট্রেনও থাকলো। সার্কুলার ট্রেন চালু হলে রাজধানীর পরিবহনের উপর অনেকটা চাপ কমবে, এমনকি নগরবাসীও পাবে যানজটবিহীন রাজধানী, দাবি রেলমন্ত্রীর। এটাতে আমরা একটা স্বস্তি আনতে পারবো। আপনারা ইতিমধ্যে দেখেছেন যে আমরা কমলাপুরে আমরা কিন্তু ছোট করে নিয়ে আসতেছি। অর্থাৎ আমাদের যে একটা পরিকল্পিত যখন আমাদের ব্যবস্থা আমরা গড়ে তুলতেছি, তখন কিন্তু আপনি দেখবেন যে প্রত্যেকটি অন্যান্য সকল ব্যবস্থার সঙ্গে কিন্তু সামঞ্জস্য রেখে মানুষের যে সুবিধা, এই সুবিধা তৈরি করার জন্যই কিন্তু আমরা কাজগুলো করতেছি। প্রতিবেদন অনুযায়ী আগামী 2022 সালে কাজ শুরু হবে সার্কুলার ট্রেনের, শেষ হবে 2028 সাল নাগাদ। তৌফিক মাহমুদ মুন্না, নিউজ 24, ঢাকা। সিলেটের ফেঞ্চুগঞ্জে তেলবাহী ট্রেনের বগি লাইনচ্যুতির প্রায় 29 ঘন্টা পর সিলেটের সাথে সারা দেশের রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে। ক্ষতিগ্রস্ত বগি অপসারণ ও রেল লাইন সংস্কার শেষে ভোর 4টা থেকে এই পথে ফের ট্রেন চলাচল শুরু করে। এর আগে বৃহস্পতিবার দিবাগত রাত 12টার দিকে ফেঞ্চুগঞ্জের গুতিগাঁও এলাকায় এই দুর্ঘটনা ঘটে। এতে 7টি বগি লাইনচ্যুত হয়। সারা দেশের সাথে সিলেটের রেল যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। দুর্ঘটনার পর রাত থেকে উদ্ধার অভিযান শুরু করে রেল কর্তৃপক্ষ। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে রেলওয়ের বিভাগীয় পরিবহন কর্মকর্তা খায়রুল ইসলামকে প্রধান করে 5 সদস্যের কমিটি গঠন করা হয়েছে। সিলেট রেল স্টেশন থেকে সবশেষ খবর জানতে যুক্ত হচ্ছেন সহকর্মী সৈয়দ রাসেল। রাসেল, শুভ সকাল। আপনার কাছে জানতে চাই, আজকে 29 ঘন্টা পরে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে, তো সকালের ট্রেনগুলো সময় মতো ছেড়েছে কিনা? শুভ সকাল তন্ময়। আসলে আমি যদি এখন সিলেট রেল স্টেশনে আছি, একটু আগেই আমার দাঁড়ানোর পরে 5-6 মিনিট আগে একটি চিটাগাং থেকে যে উপবন ট্রেনটি এখানে এসে উপস্থিত হয়েছে। আপনারা দেখতে পাবেন আমার পাশে একটি ট্রেন দাঁড়ানো। এই ট্রেনটি এখন এইমাত্র এসে পৌঁছেছে। আর গত রাত্রি যে এই রাত 11:30 যে ট্রেনটি যাওয়ার কথা ছিল, এই উপবন ট্রেন এই ঢাকার উদ্দেশ্যে, সেটি আসলে রাস্তা খারাপ থাকার কারণে বা স্বাভাবিক না হওয়ার কারণে সেটি আজকে রাস্তা স্বাভাবিক, এই রেলপথ স্বাভাবিক হওয়ার পর 3টা 20 মিনিটের সময়, ভোর 3টা 20 মিনিটের সময় উপবন ট্রেনটি ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়। এছাড়া আরেকটি আটকে পড়া ট্রেন এই কালনী এক্সপ্রেসটি এই যথারীতি এই প্রতিদিনকার নিয়মে 6টা 15 মিনিটে আসলে এখান থেকে এই ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়। মোট কথা হচ্ছে এই রেল যোগাযোগ একদম পুরোপুরি স্বাভাবিক। আমরা যতটুকু জানতে পেরেছি ভোর এই 4টার দিকে আসলে রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে এবং 4টার আগেই সিলেট থেকে ওটা 3টা 20 মিনিটে উপবন ট্রেনটি এই ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়। বলতে গেলে পুরোপুরি স্বাভাবিক। আর আপনারা আগেই বলেছি
আজকে যে এই ট্রেন যোগাযোগ স্বাভাবিক বা এই ঘটনার কারণ সম্পর্কে যে তদন্ত কমিটি গঠন করা হয়েছিল, গতকালকে তারা সারাদিন কাজে ছিল, তো আজকে থেকে তাদের তদন্তের যে 3 দিন সময়, সেই 3 দিন সময়টা আজকে থেকে শুরু হচ্ছে। এই হচ্ছে সিলেট থেকে সর্বশেষ আপডেট, ফিরে স্টুডিওতে আপনার কাছে তন্ময়। রাসেলকে ধন্যবাদ আমাদের সঙ্গে সিলেট থেকে যুক্ত হবার জন্য। যাচ্ছি পরবর্তী সংবাদে। কোনোভাবেই নিয়ন্ত্রণে আসছে না ভোজ্য তেলের দাম। 1 মাসে কেজিতে বেড়েছে 20 টাকা। এজন্য আন্তর্জাতিক বাজারের প্রভাব আর সিন্ডিকেটের কারসাজিকে দায়ী করছেন পাইকার ব্যবসায়ীরা। আর ক্রেতাদের অভিযোগ, বাজার তদারকির অভাবে অস্বাভাবিক এই তেলের দাম। বাজার নিয়ন্ত্রণে রাখতে তেলের আমদানি বাড়ানো, মজুদের পাশাপাশি বাজার নজরদারির কথা বলছেন ক্যাব সভাপতিও। আলী তালুকদারের প্রতিবেদনে বিস্তারিত। গেল সেপ্টেম্বরে প্রতি কেজি খোলা সয়াবিন তেল বিক্রি হয়েছে 80 টাকা। এখন এই তেল বিক্রি হচ্ছে 125 টাকা। একই অবস্থা পাম অয়েলের ক্ষেত্রেও। সেপ্টেম্বরে যেখানে প্রতি কেজি সুপার পাম তেল বিক্রি হয়েছে 70 টাকা দরে, বর্তমানে তা বিক্রি হচ্ছে 115 টাকা দরে। তেলের এই বাড়তি দামের পেছনের কারণ বলা হচ্ছে আন্তর্জাতিক বাজারে দাম বেড়ে যাওয়া। বিশ্ব বাজারে তেলের দাম বাড়ার অন্যতম কারণ চীন বিপুল পরিমাণ সয়াবিন কিনেছে। এছাড়া করোনা তো আছেই। আর্জেন্টিনা, ব্রাজিল ও আমেরিকাও তেলের সরবরাহ কমে গেছে। আমদানি সংকট ছাড়াও ভ্যাট বেশি হওয়ায় সাধারণ ভোক্তাদের কাছে চাইলেও কম মূল্যে এ পণ্য সরবরাহ করা সম্ভব হচ্ছে না, বলছেন ব্যবসায়ীরা। সয়াবিন তেলটা ইউজ করে এই জন্য তেলটার দাম একটু বেশি বাড়ে, এটার উপরে চাপটা বেশি পড়ে, তো এই জন্য আর কি। মানে যে ঘোড়া লাফায়া বাড়ে ওই রকম বাড়তেছে। আপনার 5 লিটার আমরা বিক্রি করতাম 460 টাকা, এখন বিক্রি করতেছি 570 টাকা। অনেকে আবার সিন্ডিকেটের কারসাজিকেও দুষছেন। কারণ কিছু খুঁজে পাইতেছি না, মাল আছে তারপরে দাম বাড়তে আছে, এটা তো বলতে পারি না। আর ক্রেতারা বলছেন নিত্যপণ্য তেলের দামের এ উদ্যোগতির জন্য সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর নজরদারির অভাব। যাদের টাকা আছে তাদের চলে যাবে, কিন্তু মধ্যবিত্ত পরিবার কিভাবে যাবে? 1 সপ্তাহের ব্যবধানে 5 টাকার মতো বাড়ছে সয়াবিন তেলে। এখন বাজেটের বাইরে অনেক বাইরে। অবশ্য আন্তর্জাতিক বাজারের প্রভাব মনে করেন ক্যাব সভাপতিও। তবে তিনি আমদানি মজুদে বিশেষ গুরুত্ব দেন। শুল্ক হ্রাস বৃদ্ধি করে মূল্যটা কিছু স্বাভাবিক রাখার চেষ্টা করা যেতে সরকার করতে পারে, অথবা সরকার সরাসরি ক্রয় করে যদি বাজারে একটা যুক্তিসঙ্গত মূল্যে বিক্রি শুরু করে, তাহলে তার কিছুটা ইতিবাচক প্রভাব বাজারে আসতে পারে। ভোজ্য তেলের মূল্য বৃদ্ধিতে সরকারের মনিটরিং বিভাগকে তৎপর হতে বলেন ক্যাব সভাপতি। আলী তালুকদার, নিউজ 24, ঢাকা। এবারে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক অর্থ বাণিজ্যের সংবাদ। পুঁজিবাজারে বড় অঙ্কের বিনিয়োগ টানতে এবার বিশ্বের বিভিন্ন দেশে যাচ্ছে সরকার। নিয়ন্ত্রণকারী সরকারি প্রতিষ্ঠান বিএসইসি বলছে, পুঁজিবাজারকে শক্তিশালী করতে প্রবাসী বাংলাদেশি ও বিদেশিদের যুক্ত করতেই তাদের এই উদ্যোগ। বিশেষজ্ঞরা বলছেন, ভালো মানের কোম্পানি বাজারে না বাড়লে কাঙ্ক্ষিত বিনিয়োগ আসবে না। এজন্য কর সুবিধা দিয়ে লাভজনক কোম্পানিকে তালিকাভুক্তির পরামর্শ তাদের। সুলতান আহমেদের রিপোর্টে বিস্তারিত। করোনা মহামারীতে যখন টালমাটাল পুরো বিশ্বের অর্থনীতি, তখনও বেশ শক্ত অবস্থানে বাংলাদেশের পুঁজিবাজার। এশিয়া ফ্রন্টিয়ার ফান্ডের হিসেবে ডিসেম্বরে পুরো বিশ্বে সবচেয়ে ভালো করেছে ঢাকার পুঁজিবাজার। প্রবাসী হিসেবে 1 কোটিরও অধিক বাংলাদেশি বসবাস করছে বিশ্বের বিভিন্ন দেশে। তাদের অভিযোগ, বাংলাদেশে বিনিয়োগের ক্ষেত্র সীমিত। এজন্য প্রবাসী কিংবা ভিনদেশি সবাইকেই বাংলাদেশের পুঁজিবাজারে নিয়ে আসতে পরিকল্পনা করছে পুঁজিবাজারের নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি। আগামী 9 ফেব্রুয়ারি দুবাই দিয়ে যে যাত্রা শুরু হবে। দুবাই চেম্বার অফ কমার্সের সিইও এবং প্রেসিডেন্ট থাকছে, তারা চেম্বারে গিয়ে বলবে যে আমি ওখান থেকে এই শুনে আসলাম, দেখে আসলাম, আমার তো মনে হয় যে বাংলাদেশে বোধহয় এখন যাওয়ার সময় হয়েছে। আমরা লন্ডনে করছি, আমরা রোমে করব, টরন্টোতে করব, নিউ ইয়র্কে করব, হংকং, সিঙ্গাপুর, সাংহাই, টোকিও, মালয়েশিয়া, সব জায়গায় হচ্ছে এবং সবগুলোর অ্যারেঞ্জমেন্ট হয়ে গেছে, কিন্তু আমরা করোনার কারণে পাচ্ছি না। অবশ্য এজন্য বিদেশিদের বিনিয়োগ সহজ করার তাগিদ দিচ্ছেন বিশ্লেষকরা। বিনিয়োগের পর যাতে কেউ হয়রানির শিকার না হন, সেই দিকেও নজর দিতে জোর দিচ্ছেন এই বিশ্লেষক। আমাদের যে ফরেন প্রাইভেট ইনভেস্টমেন্ট প্রমোশন অ্যান্ড প্রোটেকশন অ্যাক্ট 1980, সেখানেও কিন্তু তাদের যে কোনো ডিভিডেন্ড বা যে কোনো অ্যামাউন্ট তারা নিয়ে যেতে চাইলে সেটা নিতে পারবে, এবং তাদেরকে কোনো ধরনের ডিসক্রিমিনেশনও যাতে স্টেট না করতে পারে সেই প্রবিধানমালাও কিন্তু সেখানে দেওয়া আছে। তবে এখনও পুঁজিবাজারে ভালো মানের কোম্পানির সংখ্যা কম বলে মনে করেন বাজার সংশ্লিষ্টরা। ভালো কোম্পানি নিয়ে আসতে কর ছাড়ের পরামর্শ তাদের। ইনভাইট করে এখানে নিয়ে এসে ওনাদেরকে বিভিন্ন ফ্যাক্টরি ভিজিট করানো কিংবা সব অ্যাওয়ারনেস করানো,
রোড শো খুবই প্রয়োজন। আইপিও তে ভালো মানের কোম্পানি আনার ব্যবস্থা করতে হবে। এতে যদি সরকারকে ট্যাক্স রিলিফ দিতে হয়, এডিশনাল ট্যাক্স রিলিফ সরকারের বিবেচনা করা উচিত। বিদায়ী 2019-20 অর্থবছরে ডিএসসিতে প্রবাসী ও বিদেশিদের মোট লেনদেন হয়েছে 9,686 কোটি টাকা, যা কয়েক গুণ বাড়াতে চেষ্টা করছে কমিশন। সুলতান আহমেদ, নিউজ 24, ঢাকা। এবারে আন্তর্জাতিক প্রসঙ্গ। জোরালো হতে শুরু করেছে মিয়ানমারের সেনা অভ্যুত্থান বিরোধী বিক্ষোভ। সাধারণ মানুষের সাথে এবার যোগ দিচ্ছেন শিক্ষক শিক্ষার্থীরা। পার্লামেন্ট বাতিলের মাঝেই সূচির দলের 70 এমপি শপথ নিয়েছেন। তবে থেমে নেই জান্তা সরকারের অব্যাহত ধরপাকড়ও। এদিকে দেশটির উপর বাড়ছে আন্তর্জাতিক চাপ। নিউজ 24 স্পোর্টস। চট্টগ্রাম টেস্টের তৃতীয় দিন শেষে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় ইনিংসে 218 রানে এগিয়ে রয়েছে বাংলাদেশ, আর হাতে আছে 7 উইকেট। সাকিবের অনুপস্থিতিতে ক্যারিবীয়দের রুখে দেবার কাজটা একাই করেছেন মেহেদী হাসান মিরাজ। তার 4 উইকেট দখলের দিনে ওয়েস্ট ইন্ডিজ গুটিয়ে গেছে মাত্র 259 রানে। এদিকে দিন শেষে অপরাজিত থাকা মমিনুল মুশফিকের ব্যাটে চতুর্থ দিনের লড়াইয়ের রসদ খুঁজছে বাংলাদেশ। পেশাদার লিগে জয়ের ধারাবাহিকতায় রয়েছে বসুন্ধরা কিংস। মাহবুবুর রহমান সুফিলের একমাত্র গোলে চট্টগ্রাম আবাহনীর বিপক্ষে 1-0 গোলের জয় পেয়েছে অস্কার ব্রুজনের শিষ্যরা। এই জয়ে 6 ম্যাচে পূর্ণ 18 পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। অপরদিকে হেরে যাওয়ায় সমান ম্যাচে 7 পয়েন্ট নিয়ে টেবিলের 7-এ রয়েছে চট্টগ্রাম আবাহনী। দর্শক, শেষ করছি বিরতিহীন সংবাদ। সঙ্গে থাকবার জন্য এতক্ষণ ধন্যবাদ সবাইকে।